হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি ঘটনার কম্বিনেশন। প্রথমেই আপনারা শুনবেন তাসরিফ ভাইয়ের পাঠানো একটি কম্বো স্টোরি বলছি কারণ তার একটা লেখার মধ্যেই একই জায়গাকে কেন্দ্র করে 4টা ভয়ঙ্কর ঘটনা আছে। আশা করছি এই ঘটনাটি আপনাদের লোমহর্ষক পর্যায়ের ভালো লাগবে। তো এরপর আপনাদের জন্য থাকছে আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু সুমাইয়া শিমু আপুর হ্যালোইনের রাত নামক আরও একটি দুর্দান্ত সাসপেন্সফুল ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটিও আপনাদের বেশ ভালো লাগবে। মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি তাসরিফ আহমেদ ভাইয়ের ভয়ঙ্কর নারিকেল বাগানের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনার। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভূত আড্ডার একজন অনেক বড় ফ্যান। আমার নাম তাসরিফ। আমার বাড়ি খুলনা বাগেরহাটে। আমি অনেক আগে থেকেই ভূত আড্ডার ঘটনাগুলো শুনি। আপনারা আগে এক জায়গায় আপনাদের ঘটনা শেয়ার করতেন, আমি সেখান থেকেই আপনাদেরকে মূলত চিনি। আপনারা নিজেরা ভালো কিছু করার চেষ্টা করছেন, সেটার জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। আপনাদের ভূত আড্ডা টিমের জন্য শুভকামনা রইল। আমি অনেক আগেই ঘটনা পাঠাতাম, কিন্তু আমার সাহস হয়নি, কারণ আমি ঠিকমতো গুছিয়ে সুন্দর করে লিখতে পারি না। তারপরও সাহস করে লিখতে শুরু করলাম। আমার লেখায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি একটা ঘটনা শেয়ার করব, আর এই ঘটনাটা আমাদের গ্রামের একটা প্রচলিত ঘটনা। এই ঘটনাটা একটা নারকেল বাগান আর একটা তাল গাছকে কেন্দ্র করে। গ্রামের অনেক মানুষ এই নারকেল বাগান আর তাল গাছে ভয়ানক জিনিস দেখেছে। ইমরান ভাই, তাহলে আমি ঘটনা শুরু করছি। ঘটনা শুরু করার আগে আমাদের গ্রামের একটু বর্ণনা দেওয়া দরকার, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আমাদের গ্রামে মোট 80 থেকে 90টা ঘর আছে। আর আমাদের গ্রামে ঢুকতেই বড় একটা তাল গাছ, আর তাল গাছ থেকে একটু দূরেই নারিকেল বাগান। নারিকেল বাগানের পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়েই আমাদের গ্রামের সবাই যাওয়া আসা করে। এছাড়া আরও একটা রাস্তা আছে, তবে সেটা মাঠের মধ্য দিয়ে। নারিকেল বাগানের আশেপাশে বাড়িঘর নেই। নারিকেল বাগান থেকে অনেকটাই দূরে সব বাড়িঘর। নারকেল বাগানের পাশে একটা পুকুর আছে। এবার ঘটনায় আসি। আমাদের গ্রামের একজন মুরব্বী, তার নাম মতিন। তিনি সম্পর্কে আমার দাদা হয়। মতিন দাদাকে সবাই মতি বলেই চেনে। একদিন সন্ধ্যার পর মতিন দাদা বাজার থেকে বাড়িতে আসছিল। তখন মাগরিবের আজান হয়ে গেছে। চারপাশে তখনও তেমন অন্ধকার হয়নি। মতিন দাদা তাল গাছ পার করে নারকেল বাগানের কাছে আসে। দাদা নারকেল বাগানের কাছে আসতেই তিনি নারকেল পড়ার শব্দ শুনতে পান। দাদা ভেবেছে কেউ হয়তো নারকেল চুরি করতে এসেছে। মাঝে মাঝেই
গ্রামের কিছু দুষ্ট ছেলেরা নারিকেল চুরি করত। দাদা ভেবেছে হয়তো দুষ্ট ছেলেরা নারিকেল চুরি করতেই এসেছে। দাদা চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। দাদা তখন নারিকেল বাগানের একটু ভেতরে যায়। দাদা তখনও নারিকেল পড়ার শব্দ শুনছিল। দাদা তখন উপরের দিকে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। তখনও কিন্তু নারকেল পড়ার শব্দ হয়েই যাচ্ছে। দাদা কাউকে দেখতে না পেয়ে কিছুটা ভয় পায়। দাদা বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো বিষয় না। দাদা তখন তাড়াতাড়ি নারকেল বাগান থেকে বের হয়ে আসে। বাগান থেকে বের হয়ে আসবে ঠিক তখনই একটা নারকেল দাদার সামনে পড়ে। দাদা তখন ভয়ে উপরের দিকে তাকায়। দাদা উপরে দেখে একটা মানুষের মতো কেউ গাছের উপরে বসে আছে। চারপাশে তখনও তেমন অন্ধকার হয়নি। দাদা স্পষ্টই দেখতে পাচ্ছে। দাদা ভেবেছে ওটা কোনো মানুষ হবে। সে নারিকেল চুরি করতে এসেছে। দাদা তখন সেই মানুষটাকে ডাক দেয় কিন্তু সে কোনো কথা বলে না। দাদা বেশ কয়েকবার তাকে নিচে নেমে আসতে বলে কিন্তু সেই মানুষটা গাছের উপরে বসে থাকে। হঠাৎ করে দাদা দেখে সেই মানুষটা এক গাছ থেকে আরেকটা গাছে লাফ দিয়ে চলে গেল। দাদা তখন স্পষ্টভাবে তাকে দেখতে পায়। দাদা দেখে সেটা দেখতে একদম মানুষের মতোই, তবে তার একটা লেজও আছে আর লেজটা প্রায় 2 হাতের মতো হবে। দাদা এটা দেখে অনেক ভয় পায়। দাদা তখন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসতে চায়। ঠিক তখনই সেই মানুষরূপী জিনিসটা এক লাফে দাদার সামনে এসে দাঁড়ায়। দাদা দেখে সেই জিনিসটার চোখ দুইটা খুবই ছোট, মুখের মধ্যে বড় বড় দাঁত। দাদা তখন ভয়ে একটা দৌড় দেয়। এক দৌড়ে দাদা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সবাইকে জানায় সে কি দেখেছে। তখন বাড়ির মানুষ দাদাকে গরম পানিতে গোসল করতে বলে। তারপর গ্রামের প্রচলিত কিছু নিয়ম মেনে দাদাকে ঘরে নিয়ে যায়। এই গেল ঘটনা এক। এবার আরেকটা ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছিল আমার আপন চাচার সাথে। আমার চাচার একটা দোকান ছিল বাজারে। তাই চাচা বেশ রাত করে বাড়িতে আসতো। চাচাকে এগিয়ে নিয়ে আসার জন্য আমার দাদা বা অন্য কেউ যেত, কারণ সবাই জানতো তাল গাছ আর নারকেল বাগানে মানুষ সচরাচর ভয় পেয়ে থাকে। একদিন চাচা তাড়াতাড়ি দোকান বন্ধ করে একা একা বাড়িতে আসে। রাত তখন আনুমানিক 9টা বাজে। চাচার কাছে তখন একটা ফোন ছিল। চাচা যখন তাল গাছের কাছে আসে তখন গাছ থেকে একটা তাল পড়ে। চাচা তো ভীষণ অবাক হয়ে যায়। এর কারণ তখন তো তালের সিজন ছিল না। চাচা তখন তাল গাছের উপরের দিকে তাকায়। গাছের উপরে তাকাতেই চাচার পুরো শরীর ভয়ে শিউরে ওঠে, কারণ চাচা দেখতে পায় তাল গাছের উপর একটা বিশাল বড় কালো কুচকুচে কিছু একটা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 50 হাতের মতো হবে। তার পুরো শরীর কালো কুচকুচে হলেও চোখ দুইটা একদম লাল বর্ণের ছিল। চাচা এই দৃশ্য দেখে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে চাচাকে আনতে দাদা বাজারে যায়, কিন্তু বাজারে গিয়ে দেখে চাচার দোকান বন্ধ করে আগেই চলে এসেছে। দাদা তখন আবার বাড়ির দিকে যায়। দাদার সাথে আমার একটা চাচাতো ভাইও ছিল। তারা দুজন ওই তাল গাছ আর নারিকেল বাগানের কাছ দিয়েই আসে। বাড়িতে এসে দেখে চাচা তখনও বাড়িতে আসেনি। সবাই ভেবেছে হয়তো কোনো দরকারে কোথাও গিয়েছে, সময় হলে চলে আসবে। কিন্তু এমনভাবে রাত 12টা বেজে যায়। চাচার ফোনে অনেকবার কল দেওয়া হয় কিন্তু চাচার ফোন বন্ধ পাওয়া যায়। বাড়ির সবাই অনেক চিন্তা করতে থাকে। তখন 7-8 জন মিলে চাচাকে খুঁজতে বের হয়। সবাই মিলে নারিকেল বাগান আর তাল গাছের কাছেও চাচাকে খুঁজতে থাকে, কিন্তু চাচাকে পাওয়া যাচ্ছিল না। এমনভাবে সারা রাত সবাই চাচাকে খোঁজে। চাচার পরিচিত যারা ছিল তাদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। চাচা কোথাও যায়নি। এমনভাবে সারা রাত পার হয়ে যায়। ভোরবেলা গ্রামের একজন বাজারে যাওয়ার সময় দেখে চাচা তাল গাছের নিচে অচেতন হয়ে পড়ে আছে। তখন সে চাচার বাড়িতে খবর দেয়। সবাই এসে চাচাকে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়ির সবাই তো কান্নাকাটি শুরু করে দেয়। চাচার জ্ঞান আসছিল না। পরে একটা হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর ঝাড়ফুঁক করে দেয়, তেল পরা দেয়। তেল পরা চাচার পুরো শরীরে মালিশ করে দেওয়া হয়।
সারাদিন কেটে যায়, সন্ধ্যার দিকে চাচার জ্ঞান ফেরে। দাদা তখন চাচাকে জিজ্ঞেস করে সে তাল গাছের নিচে অচেতন হয়ে পড়েছিল কেন, রাতে সে কোথায় ছিল। চাচা তখন সবাইকে একটা ভয়ানক কথা বলে। ইমরান ভাই, আমি চাচার ভাষায় কথাগুলো বলছি। বলছে, চাচা, আমি তাল গাছে একটা ভয়ানক জিনিস দেখে অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান আসে, আমি নিজেকে নারকেল বাগানে দেখতে পাই। আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়াই। আমি দেখি নারকেল বাগানের মধ্যে 7 জন বেটে মানুষের মতো কিছু বসে আছে। তারা কি যেন খাচ্ছে। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের সবারই লেজ ছিল। আমি ওই দৃশ্য দেখে আরো বেশি ভয় পেয়ে যাই। আমি চিৎকার দিয়ে একটা দৌড় দেই। আমার চিৎকার শুনে ওই 7 জন আমার দিকে তাকায়। সেই 7 জন এক লাফে আমার চারপাশে ঘিরে দাঁড়ায়। তারা সবাই নিজেদের মধ্যে কি যেন বলাবলি করছিল। আমি তাদের কথা বুঝতে পারছিলাম না। আমি তখন ভয়ে মারা যাওয়ার মতো অবস্থা। তখন একজন এসে আমার হাত চেপে ধরে। আমি তখন অনেক জোরে একটা চিৎকার দেই। কিন্তু আমার চিৎকারের কোনো শব্দ হচ্ছিল না। ভয়ে আমার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সেই 7 জন অদ্ভুত রকম ভাবে তখন হাসছিল। তাদের দেখে মনে হচ্ছিল আমার চিৎকার দেওয়ার কারণে তারা অনেক মজা পেয়েছে। আমি যা দোয়া পারতাম সবই পড়ছিলাম। আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। তবে অজ্ঞান হওয়ার আগে আমি দেখি একটা বড় বানরের মতো মানুষ লাফিয়ে লাফিয়ে আমার দিকেই আসছিল। এইটুকু দেখেই আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার যখন জ্ঞান ফেরে, আমি তখন বাড়িতে। তারপর আমার সাথে কি হয়েছে আর আমি কিভাবে ওই তালগাছের কাছে গেলাম, এসব কিছুই আমার অজানা। চাচার কথা শুনে সবাই ভয় পায়। পরে চাচাকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো হয়। তবে তারপর থেকে চাচার সাথে আর কোনো সমস্যা হয়নি। ইমরান ভাই, এবার আরো একটা ঘটনা শেয়ার করি। আর এই ঘটনাটি ঘটেছিল আমার পাশের বাড়ির কাকার সাথে। ওই কাকা অটো চালাতো। একদিন কাকা একটি ভাড়া পায়। কাকাকে রাত ৩টার সময় বাজারে যেতে হবে। সেখান থেকে মানুষ উঠবে। কাকা যথারীতি রাত ৩টার সময় অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। কাকাকে অটো চালিয়ে ওই নারকেল বাগানের পাশ দিয়ে যেতে হবে। কাকা অটো নিয়ে নারকেল বাগানের কাছে চলে আসে। অটোর লাইটের আলোতে কাকা দূর থেকে দেখতে পায় বাগানের কাছে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে। কাকা প্রথমে মানুষ দুইটাকে দেখে একটু ভয় পায়। কাকা দূর থেকে দেখতে পাচ্ছে সেই 2 জন হিন্দু, কারণ তাদের শরীরে হিন্দু পুরোহিতদের মতো পোশাক। কাকা একসময় সেই মানুষ দুইটার কাছে চলে আসে। কাকার তখন কিছুটা ভয় করছিল। মানুষ দুইটার কাছে আসতেই সেই মানুষ দুইটা হাত নাড়িয়ে অটো থামাতে বলে। কাকা ভয় পেলেও অটো থামায়। 2 জনের মধ্যে একজন চাচাকে বলে তাদেরকে বাজারে নামিয়ে দিতে। কাকা 2 জনকে অটোতে বসতে বলে। 2 জন অটোতে উঠে বসে। কাকা আবারও অটো চালাতে থাকে। অটো চালানোর সময় কাকার মনে হচ্ছিল অটোর স্পিড একদমই কমে গেছে। কাকা যত জোরেই অটো চালানোর চেষ্টা করছে, স্পিড যেন বাড়ছেই না। কাকা একবার পিছনের মানুষ দুইটার দিকে তাকায়। তারা 2 জন নিজেদের মধ্যে কথা বলছে। তারা খুব ধীরে ধীরে কথা বলছিল। কাকা শুধু তাদের ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিল। কাকার মনে তখন ভয় লাগতে শুরু করে। কাকা মনে মনে দোয়া পড়ছিল। এদিকে অটোর স্পিড তখনও খুবই কম। এর মাঝে হঠাৎ করে একটা বানর এসে গাড়ির সামনে দাঁড়ায়। কাকা সাথে সাথে অটো ব্রেক করে। কাকা খুব ভয় পেয়েছিল। অটো থামাতেই বানরটা এক লাফ দিয়ে গাড়িতে থাকা 2 জনের কাছে চলে যায়। বানরটা তখন একজনের কোলে গিয়ে বসে। সে আবার বানরটাকে আদর করতে শুরু করে। তখন আরেকজন কাকাকে অটো চালাতে বলে। কাকা তখন বুঝতে পারে এরা স্বাভাবিক মানুষ না। কাকা তখন সাহস ধরে রেখে অটো চালাতে শুরু করে। কাকা বুঝতে পেরেছে ওরা সাধারণ মানুষ না, এটা তাদেরকে বুঝতে দেওয়া যাবে না। কাকা ভয় পেলেও সাহস ধরে রেখে অটো চালাতে থাকে আর দোয়া পড়তে থাকে। কাকা একটা জিনিস খেয়াল করে, বাজারে যেতে খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, কিন্তু অনেক সময় পার হলেও চাচা এখনো বাজারে যেতে পারেনি। কাকা তখন আরো ভয়ানক একটা জিনিস দেখে।
চাচা দেখে সে আবারও ওই নারকেল বাগানের কাছেই চলে এসেছে। কাকা যে তাল গাছটা পার হয়নি সেটাও সে খেয়াল করেছে। নারকেল বাগানের কাছে আসতেই চাচা মারাত্মক রকম ভয় পায়। চাচার পুরো শরীর ভয়ে কাঁপছিল। এদিকে অটোর মধ্যে ২ জন আর সেই বানরটাই ছিল। চাচা একবার সাহস করে পিছনে তাকায়, কিন্তু পিছনে তাকিয়ে চাচা কোনো মানুষকে দেখতে পায় না। অটোতে ৩টা বানরের মতো মানুষ বসে আছে। চাচা এই দৃশ্য দেখে অটো থামিয়ে দেয়। চাচা জোরে চিৎকার করে ওঠে। তখন বানররূপী মানুষ ৩টা চাচার দিকে তাকায়। চাচার চিৎকার শুনে বানররূপী মানুষ ৩টা লাফ দিয়ে অটো থেকে নেমে নারকেল বাগানের মধ্যে চলে যায়। চাচা ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। চাচার যখন জ্ঞান ফিরে আসে, চাচা দেখে সে তার বাড়িতে। চাচার স্ত্রী তাকে বলে সে নাকি ওই তাল গাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিল। আর কাকার অটোটা নাকি নারকেল বাগানের কাছে ছিল। সকালবেলায় গ্রামের মানুষ চাচাকে তাল গাছের নিচে পড়ে থাকতে দেখে তারপর বাড়িতে নিয়ে আসে। কাকা তার স্ত্রীর কথা শুনে অবাক হয়, কারণ কাকা তো নারকেল বাগানের কাছে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর চাচা সব ঘটনা জানায়, রাতে তার সাথে কি হয়েছিল। তারপর চাচাকে হুজুরের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে আনা হয়। তারপর চাচার সাথে আর কোনো সমস্যা হয়নি। ইমরান ভাই, এবার শেষ একটা ঘটনায় আসি। আর এই ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আর আমি নিজে এই ঘটনার সাক্ষী। আমার দাদির বয়স প্রায় ৮০ বছর। আমার দাদি এখনো নিজের কাজ নিজেই করতে পারে। আমার দাদি ভীষণ সাহসী একজন মানুষ। একদিন আমার দাদি আর আমার ছোট বোন নারিকেল বাগানে যায় পাতা কুড়াতে। তখন দুপুরবেলা, আশেপাশে কোনো মানুষজনও ছিল না। নারকেল পাতা কুড়াতে দাদি আর আমার বোন পুকুরের কাছে চলে যায়। পুকুরের কাছে যেতেই দাদি দেখে ২টা মহিলা পুকুরে গোসল করছে। দাদি আর আমার ছোট বোন গাছের আড়াল থেকে তাদেরকে দেখে। দাদি গ্রামের সব মহিলাদেরকেই চিনত, কিন্তু সেই ২ জন মহিলাকে দাদি চিনতে পারে না। দাদি তো আগে থেকেই জানতো নারকেল বাগানে ভয়ের ঘটনা ঘটে। দাদি বিষয়টি বুঝতে পেরে চলে আসতে চায়। আর তখন আমার বোন একটা ভুল করে বসে। আমার বোন দাদিকে বলে পুকুরে কারা গোসল করছে। দাদি আমার বোনকে চুপ থাকতে বলে আর তাড়াতাড়ি বাড়িতে যেতে বলে। তখন পুকুরের ভেতর একটা নারকেল পড়ে। আমার বোন কিছু না বুঝেই দৌড়ে পুকুরের কাছে চলে যায় নারকেলটা কুড়িয়ে আনতে। দাদি আমার বোনকে বাধা দেওয়ার আগেই সে পুকুরের কাছে চলে যায়। দাদি তখন আমার বোনের পিছনে দৌড় দেয়। দাদি পুকুরের কাছে গিয়ে দেখে সেই ২ জন মহিলা রাগী দৃষ্টিতে আমার বোনের দিকে তাকিয়ে আছে। আমার বোন পুকুরে নেমে নারকেলটা তুলে আনে। দাদি বুঝতে পারে সেই মহিলা ২টা সাধারণ মহিলা না। দাদি তখন বোনকে নারিকেল নিয়ে বাড়িতে চলে যেতে বলে। সেই মহিলা ২ জন তখনও পুকুরের পানিতে দাঁড়িয়েছিল। তাদের দুজনের চোখ ২টা রাগে লাল হয়ে আছে। দাদি তখন সাহস করে পুকুরের কাছে এগিয়ে যায় আর তাদের কাছে মাপ চায়। দাদি তখন সেই মহিলা ২ জনকে বলে, আমার বোন ছোট মানুষ, সে ভুল করে ফেলেছে। তারা যেন আমার বোনকে মাপ করে দেয়। তারা যেন আমার বোনের কোনো ক্ষতি না করে। মহিলা ২টা তখন কোনো কথা না বলে বানরের মতো রূপ ধারণ করে আর লাফ দিয়ে নারকেল গাছে উঠে যায়। ভর দুপুরবেলা এমন কাণ্ড দেখে দাদি কিছুটা ভয় পায়। দাদি তখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দাদি আমার বোনকে অনেক বকাঝকা করে। দাদি বাড়ির সবাইকে বলে বোনকে চোখে রাখতে। আমার বোনকে হুজুরের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে আনা হয়। হুজুর আমার বোনকে একটা তাবিজ দেয়। সেই দিন আর কোনো সমস্যা হয়নি। পরদিন ঠিক দুপুরবেলায় দাদি কাউকে কিছু না বলে ওই পুকুরের কাছে চলে যায়। তখন নারকেল বাগানে কিছু মানুষ কাজ করছিল। দাদি কোনো কথা না বলে পুকুরে নেমে যায়। যারা সেখানে কাজ করছিল তারা খুব অবাক হয়। তারা আবার দাদিকে চিনত। তারা দাদিকে জিজ্ঞেস করে সে এই পুকুরে কেন নামলো। দাদি পুকুরে নেমে ২টা ডুব দেয়। তারপর হঠাৎ করে সেখানে কাজ করতে থাকা মানুষগুলো একটা ভয়ানক দৃশ্য দেখে। তারা দেখে ২টা কালো ছায়ার মতো কিছু দাদিকে পানিতে ধরে রেখেছে। দাদি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে। পরে সেই ২টা কালো ছায়া দাদিকে পানিতে চোবাতে থাকে। সেখানে থাকা একজন বাড়িতে খবর দিতে আসে আর বাকি ২ জন পানিতে নেমে পড়ে।
তারা দুজন পুকুরে নামতে ভয় পাচ্ছিল, তারপরও সাহস করে পানিতে নামে। তারা দুজন পানিতে নামার সাথে সাথে সেই কালো ছায়া দুইটা দাদিকে পানির নিচে টেনে নিয়ে যায়। দুজন তাড়াতাড়ি করে সেখানে গিয়ে দাদিকে খুঁজতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা দাদিকে পেয়ে যায়। তারা যখন দাদিকে পানির উপরে তুলছিল, মনে হচ্ছিল পানির নিচ থেকে কেউ দাদির পা টেনে ধরে আছে। তারা দুজন দোয়া দরুদ পড়তে পড়তে দাদিকে পানি থেকে তুলে আনে। এত সময় বাড়ির মানুষও চলে আসে। দাদিকে ধরাধরি করে বাড়িতে আনা হয়। দাদি অচেতন অবস্থায় ছিল। অনেক চেষ্টা করেও দাদির জ্ঞান ফেরানো যাচ্ছিল না। পরে আমাদের পাশের গ্রামের একটা কবিরাজ নিয়ে আসা হয়। কবিরাজ এসে দাদিকে দেখে, তারপর দাদিকে বাড়ির উঠানে নিয়ে শুইয়ে দিতে বলে। তখন সময় সন্ধ্যার কিছুটা আগে হবে। কবিরাজ দাদির সামনে গিয়ে বসে, তারপর দাদির শরীরে পরা পানি ছিটিয়ে দেয়। এরপর কিছু সময় মনে মনে কি যেন পড়ে আর দাদির শরীরে ফু দেয়। এমনভাবে 10 মিনিট যাওয়ার পর দাদির শরীরটা একটা ঝাঁকি দিয়ে ওঠে। দাদি তখন উঠে বসে। দাদি উঠে বসে সবার দিকে একবার তাকায়, তারপর দাদি কবিরাজের দিকে তাকায়। দাদি তখন একটা মেয়ে মানুষের কণ্ঠে কথা বলে ওঠে। সেই মহিলা কণ্ঠটা অনেক রাগী, মোটা ও কর্কশ ছিল। সেখানে থাকা সবাই দাদির কথা শুনে ভয় পেয়ে যায়। দাদি তখন রাগী কণ্ঠে কবিরাজকে গালিগালাজ করতে থাকে। সবাই বুঝতে পারে দাদির শরীরে কিছু একটা ভর করেছে। কবিরাজ তখন দাদির শরীরে থাকা জিনিসটাকে জিজ্ঞেস করে সে দাদির ওপর কেন আছর করেছে, আর সে কেন দাদিকে পানিতে চুবিয়ে মারতে চায়। তখন দাদির শরীরে থাকা জিনিসটা বলে ওঠে, দাদি আর আমার ছোট বোন নাকি তাদেরকে বিরক্ত করেছে। তারা দুজন পুকুরে গোসল করছিল। আমার বোন আর দাদি তাদের বিরক্ত করার কারণে দাদির ওপর আসর করেছে। সে আমার বোনের ওপর আসর করত, কিন্তু দাদি তার কাছে বোনের জন্য ক্ষমা চেয়েছে। এর জন্য সে বোনের ওপর আসর করেনি। কবিরাজ তখন তাকে চলে যেতে বলে, কিন্তু সে যেতে রাজি হয় না। অনেক বোঝানোর পর সে যেতে রাজি হয়। তবে যাওয়ার আগে সে একটা শর্ত দেয়, আমার বোন আর দাদি যেন কখনো ওই পুকুরের কাছে না যায়। যদি পুকুরের কাছে যায় তাহলে সুযোগ পেলেই তারা ক্ষতি করবে। তারপর সেই জিনিসটা চলে যায়। দাদি আবারও অজ্ঞান হয়ে যায়। দাদিকে ঘরে আনা হয়। এরপর কবিরাজ জানায় ওই বাগানে একটা জিনের পরিবার বাস করে। তবে তারা কারো ক্ষতি করে না। তারা মাঝে মাঝে মানুষকে ভয় দেখায়। কেউ তাদের বিরক্ত না করলে তারা কারো কোনো ক্ষতি করে না। পরে কবিরাজ সবাইকে সাবধানে থাকতে বলে চলে যায়। আমার দাদি পরে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। পরে আর দাদি বা আমার বোনের সাথে কোনো সমস্যা হয়নি। ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। ওই তাল গাছ, নারকেল বাগানের আরো অনেক ঘটনা আছে। আমি সময় পেলে লিখে পাঠাবো। আমার এই ঘটনা যদি শেয়ার করা হয় আমাকে জানাবেন। ভূত আড্ডার সকলের জন্য দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাসরিফ আহমেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য। একটি ঘটনা বললে ভুল হবে, কেননা আপনি চারটি ঘটনা একত্রে শেয়ার করেছেন। ধন্যবাদ তাসরিফ ভাই, এত সুন্দরভাবে লিখে পাঠানোর জন্য। কে বলেছে আপনি ঠিকমতো গুছিয়ে লিখতে পারেন না? সত্যি বলতে আপনার লেখাটা কিন্তু আমাদের যে সুপার স্টোরি টেলারগুলো আছে তাদের মতোই অনেক সাজালো গোছালো ছিল আজকের ঘটনাটি। ধন্যবাদ ভাই, আশা করি এইভাবেই পাশে থাকবেন। আর ভাই, যেহেতু বললেনই আপনার কাছে এই রকম আরও ঘটনা আছে, খুব দ্রুত ভাই আপনার ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাসরিফ আহমেদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বলবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সুমাইয়া শিমুয়াপুর হ্যালোইনের রাত নামক সেই দুর্দান্ত ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে পড়ে শোনাতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাইয়া ও ভূতাটার সকল শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সুমাইয়া। আমি আজকে আপনাদের মাঝে আমার একটি কাল্পনিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আশা করি ঘটনাটি আপনাদের বেশ ভালোই লাগবে। ঘটনাটির নাম দিলাম হ্যালোইনের সেই রাত। আশা করি ঘটনাটি আপনাদের মন্দ লাগবে না। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় প্রবেশ করছি। হ্যালোইনের সময় জঙ্গলে পার্টিতে অংশগ্রহণ করতে এসেছে ওরা 3 বোন, অ্যাঞ্জেলা, নীলা আর মিশেল। নীলা আর মিশেল বয়সে বড়, অ্যাঞ্জেলা ওদের অনেক ছোট, 16 বছরে পড়লো এবার। বাইরের জগৎ সম্পর্কে একেবারেই অসচেতন। 2 বোনের সাথে এবার প্রথমবারের মতো যোগ দিচ্ছে হ্যালোইন জঙ্গল পার্টিতে যারা অংশগ্রহণ করবে সবাই এসে গেছে। কিছু বয়স্ক দম্পতি, কয়েকজন ইয়াং ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা আর অ্যাঞ্জেলারা 3 বোন, সব মিলে মোটের ওপর 35 থেকে 40 জন হবে। অ্যাঞ্জেলারা 3 আসনের একটা বেঞ্চ দখল করে বসে গেল। বাসের মধ্যে বাচ্চাদের হইচই আর অন্যদের উল্লাস চিৎকারে কান ঝালাপালা হয়ে আসছে। অনেকেই ভ্যাম্পায়ারের আর ওয়ারউলফের মুখোশ পরে একে অন্যকে হাস্যকরভাবে ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাঞ্জেলা বসেছে সিটের করিডোর সাইডে। লাল একটা হুডওয়ালা গাউন তার পরনে। চুপচাপ বসে আছো। ব্যাপারটা চোখ এড়াল না নীলার। কি হয়েছে তোর? জিজ্ঞেস করলো। অ্যাঞ্জেলা ইশারায় পেছনে বসা ভ্যাম্পায়ারের মুখোশ পরা এক লোককে দেখালো, যে এক দৃষ্টিতে অ্যাঞ্জেলার দিকে তাকিয়ে আছে। তাকানোর ভঙ্গিটা কেমন যেন রহস্যময়, কিছুটা ভয়ঙ্কর। নীলা অ্যাঞ্জেলাকে লোকটার দিকে তাকাতে মানা করলো। ছোট বোনটা সুন্দরী, বেশ সুন্দরী, লোকজনের একটু লোলুপ দৃষ্টিতে তাকাতেই পারে, এতে ওদের যায় আসে না। আজ হ্যালোইনের রাত, ওরা 3 বোন আজ খুব এনজয় করবে, শুধু ওরা 3 জন। রাত 12টা 4 মিনিটে বাস এসে পৌঁছালো শহরের বাইরে অবস্থিত উল্ফ ফরেস্টে। নেকড়ে আর ভাল্লুকের অভয়ারণ্য এই বন, তবে ওরা বেশ ভেতরের দিকে থাকে। জঙ্গলের এই দিকটায় আসে না বললেই চলে। হইচই করতে করতে সবাই বাস থেকে নেমে পড়ল। আগে থেকেই 4 জন লোক পাঠানো হয়েছিল, তারা ক্যাম্পের ব্যবস্থা করে রেখেছে। বয়স্ক লোকেরা ক্যাম্পফায়ারের ধার ঘেঁষে বসলো, বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলো, যুবক যুবতীরা যুগলভাবে ঘুরতে লাগলো এদিক ওদিক। কিন্তু ভ্যাম্পায়ারের মুখোশ পরা রহস্যময় লোকটাকে কোথাও দেখা গেল না। নীলা ওর ছোট 2 বোনকে নিয়ে বনের ভেতরের দিকে ঘুরতে বের হলো। বিশাল এক পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। এত সুন্দর দৃশ্য আগে কখনোই দেখেনি অ্যাঞ্জেলা। আকাশ আর পূর্ণিমার আলোয় স্নান করা জঙ্গল দেখতে দেখতে 2 বোনের পেছন পেছন যেতে লাগলো। সৌন্দর্য দেখতে এতটাই ব্যস্ত ছিল, কখন বনেদের ছেড়ে পথ হারিয়ে অন্যথায় চলে গেছে বুঝতেই পারেনি অ্যাঞ্জেলা। যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছে। চারদিকে তাকিয়ে চমকে উঠল অ্যাঞ্জেলা। আশেপাশে কেউ নেই, একদম নিশ্চুপ বনভূমি। বন্ধের কাছে শোনা গল্পগুলো মনে পড়ে গেল অ্যাঞ্জেলার। হ্যালোইনের এই রাতে জেগে ওঠে সব দানবেরা, ভ্যাম্পায়ার আর ওয়ারউলফরা মেতে ওঠে রক্ত খেলায়। শরীরটা একটু ছমছম করে উঠল অ্যাঞ্জেলার। পিছনে একটা শব্দ হতেই ঘুরে তাকালো। প্রথমে কিছুই দেখতে পেল না, ভালো করে খেয়াল করতেই দেখলো মুখোশ পরা সেই লোকটা এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। মুখোশের ভেতর থেকে লোলুপ চোখ দুটো অ্যাঞ্জেলার দিকে তাকিয়ে নিষ্ঠুর ভঙ্গিতে হাসছে যেন। প্রচন্ড ভয় পেল অ্যাঞ্জেলা। বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচন্ড ভাবে লাফাচ্ছে। লোকটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। অ্যাঞ্জেলা পিছাতে শুরু করলো। হঠাৎ করে ঘুরে দৌড়াতে শুরু করলো। মুখ থেকে মুখোশটা খুলে ফেললো লোকটা, তারপর পিছনে এলো অ্যাঞ্জেলার। ওদিকে হাঁটতে হাঁটতে অনেক দূরে সে অ্যাঞ্জেলার বোনরা খেয়াল করলো অ্যাঞ্জেলা নেই ওদের সাথে। চমকে উঠলো ওরা 2 বোন। চারিদিকে খোঁজ করতে লাগলো অ্যাঞ্জেলার, কিন্তু কোথাও নেই। ভয় পেয়ে গেল মিশেল। কোথায় যেতে পারে অ্যাঞ্জেলা? ভীত কণ্ঠে প্রশ্ন করলো। নীলা জানায়, জানি না,
বনের মধ্যে পথে হারানো অস্বাভাবিক কিছু না, অনিশ্চিত কণ্ঠ নীলার। চলো আরো ভালো করে খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে বনের আরো গভীরে চলে আসলো ওরা। হঠাৎ একটা কিছুতে পা বেঁধে পড়ে গেল নীলা। উঠে দাঁড়িয়েই তাকালো জিনিসটার দিকে। মানুষের আকৃতির কিছু একটা পড়ে আছে। এগিয়ে গেল ওইটার দিকে। ভালো করে তাকাতেই চিনতে পারলো জিনিসটা অ্যাঞ্জেলার গাউন। হুড দিয়ে মুখটা ঢাকা। ততক্ষণে মিশেলও চলে এসেছে। ফুপিয়ে কেঁদে উঠল সে। পরে থাকা বডিটার মুখ থেকে খুব ধীরে হুডটা সরালো নীলা। তাকালো বডিটার মুখের দিকে। না, অ্যাঞ্জেলা নয়। একজন যুবক ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যাঞ্জেলার গ্রাউন্ডের ভেতর থেকে। সে বলল ফিসফিস করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন জিজ্ঞেস করলো নীলা, কে তুমি, কি হয়েছে তোমার? তখন সেই লোকটা বলল, ও ওই মেয়েটা, বলে পিছনের দিকে আঙুল তুললো লোকটা। ঘুরে তাকালো নীলা আর মিশেল। পিছনে দাঁড়িয়ে আছে অ্যাঞ্জেলা, চোখে বিস্মিত দৃষ্টি। একটা হালকা নীল রঙের টি শার্ট আর সাদা স্কার্ট ওর পরনে। গাউনের ভেতর এগুলোই পরেছিল সে, যেটা এখন লোকটার গায়ে জড়ানো। অ্যাঞ্জেলার দিকে এগিয়ে গেল নীলা। নীলা বলল, তোমাকে বলেছিলাম না আমাদের সাথে সাথেই থাকতে? তখন অ্যাঞ্জেলা বলল, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। ভয় মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলেছিল। তখন নীলা বলল, ভালোই তো। লোকটার দিকে তাকিয়ে হাসলো। তারপর বলল, দারুণ এক সুদর্শন যুবককে পেয়েছো তুমি। দারুণ ভাগ্য তোমার। তখন অ্যাঞ্জেলা বলল, কিন্তু আমি যে কিছুই পারি না, কোনো অভিজ্ঞতা নেই আমার। তখন নীলা বলল, তাতে কি, আমরা সবাই তো নতুন ছিলাম কোনো না কোনো সময়। ওর কাছে যাও অ্যাঞ্জেলা, তোমার উষ্ণ ছোঁয়া দাও ওকে। একটু ভাবলো অ্যাঞ্জেলা, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল লোকটার দিকে। যুবকটা তাকিয়ে থাকলো রূপসিনীর দিকে। অ্যাঞ্জেলা সরাসরি লোকটার শরীরের ওপর উঠে বসলো। সামান্য ভয় কাজ করছে ওর মধ্যে, কিন্তু ভয়টা কাটিয়ে উঠলো। এক টানে নিচের টি শার্টটা খুলে ফেললো। যুবকের মধ্যে আবারও সেই লোলুপতা ফিরে আসলো। লোভনীয় চোখ নিয়ে তাকালো অ্যাঞ্জেলার অন্তবাস পড়া শরীরের দিকে। কিন্তু এ কি, হঠাৎ করে যেন অ্যাঞ্জেলার শরীরে গজাতে লাগলো ঘন কালো লোম। ঘন ঘন শ্বাস নিতে থাকলো সে। চোখের নীল মণি হঠাৎ পরিণত হলো হলুদ বর্ণের। ফাঁক হয়ে গেল অ্যাঞ্জেলার মুখটা। চোয়ালের কোনায় দুইটা দাঁত প্রথমে সরু আকার ধারণ করলো, তারপর অনেকটা লম্বা হয়ে গেল, অনেকটা সাপত প্রাণীর দাঁতের মতো। চাঁদের আলো ঝেঁকিয়ে উঠল দাঁত দুটো। মুহূর্তে বদলে গেল তার সুন্দর মুখখানা। নিষ্ঠুর ভয়ঙ্কর এক পিশাচিনীতে পরিণত হলো সে। রাতের নিস্তব্ধতা ভেদ করে কুৎসিত ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে উঠল পিশাচিনী। তারপর মুখটা নামিয়ে আনলো যুবকের ঘাড়ের কাছে। সুচালো দাঁত দুটো ফুটিয়ে দিল যুবকের ধপ ধপ করতে থাকা ঘাড়ের রগে। তারপর অভুক্তের মতো চুষে খেতে লাগলো যুবকের গরম তরল রক্ত, যেন অনন্তকাল ধরে ভীষণ রকম পিপাসার্ত সে। ভোর হয়ে আসছে। পার্টির লোকজন ফেরার জন্য বাসে উঠে পড়েছে। অ্যাঞ্জেলারা তিন বোন নিজেদের আগের সেই সিটেই বসে নিজেদের মধ্যে আড্ডায় জমে উঠেছে। বাচ্চা আর যুবক যুবতীরা কোলাহলে মুখর হয়ে বসে আছে। কিন্তু কেউ খেয়াল করলো না আসার সময় বাসটার সবগুলো আসন একেবারে পরিপূর্ণ থাকলেও যাওয়ার সময় একটা আসন যাচ্ছে একদম ফাঁকা। বাসটা রওনা হতেই জঙ্গলের ভেতর থেকে করুণ কণ্ঠে বিলাপ করে উঠল একটা নেকড়ে, যেন বিদায় জানালো হ্যালোউইনের ভয়ঙ্কর রাতটাকে। তো এই ছিল আমার ছোট্ট একটি কল্পকাহিনী। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইমরান ভাই, আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার মতো করে প্রচার করবেন, আর কবে প্রচার করবেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ ইমরান ভাই। ধন্যবাদ সকল লিসেনারদের যারা এতক্ষণ আমার ঘটনাটি শুনলেন।
ভূতারটা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমাইয়া শিমু আপু, এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি লেখার জন্য। সত্যি বলতে আপনার ঘটনাটি বেশ সাসপেন্সফুল একটা স্টোরি ছিল। মানে কি বলবো? এক কথায় শেষ পর্যায়ে যে এরকম একটা টুইস্ট দেখতে হবে, আসলে কল্পনা করতে পারিনি। ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমাদের লিসেনারদেরও আপনার এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সুমাইয়া শিমু আপুর এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। নট অনলি এই ঘটনাটি, আমাদের আজকের ফুললি এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করছি আজকের রাতটি আপনাদের অনেক ভালো কেটেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা আর শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।